হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর মোল কনসেপ্ট নামটা দিয়েছি, কিন্তু যেটা প্রথম চ্যাপ্টার আর কি, রসায়নের যে বেসিক ধারণাটা নিয়ে যে চ্যাপ্টারটা আছে, আমরা সেই চ্যাপ্টারটার উপর আজকে প্রথম 20টা এমসিকিউ করব। তো এখানে কিন্তু মূলত তুল্যাঙ্ক ভারের উপরই বেশি এমসিকিউ আছে, কারণ তুল্যাঙ্ক ভারটা হচ্ছে তোমাদের যে পুরনো তোমরা 10-এ শিখেছো বা 9-এ শিখেছো মোল কনসেপ্ট, সেখানে মোলের অনেক তোমরা অনুসংখ্যা বার করা, পরমাণু সংখ্যা বার করা এমসিকিউ করেছো, সেগুলো নিয়েও আমি পরের ভিডিওতে আসবো। কিন্তু এখানে যেটা নতুন টপিক এবং ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাই আমরা এখানে কিন্তু তুল্যাঙ্ক ভারটা নিয়েই প্রথমে স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। প্রথম এমসিকিউ আছে, সোডিয়াম পরমাণু তুল্যাঙ্ক ভার কত? দেখো, তুল্যাঙ্ক ভারের আমাদের ফর্মুলা হচ্ছে E=A/V। তোমরা যদি তুল্যাঙ্ক ভার সম্পর্কে তোমাদের ডিটেলস আইডিয়া না থাকলে, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তুল্যাঙ্ক ভারের একটা সুন্দর ক্লাস করা আছে, তোমরা সেটা দেখে নিও, তারপরে এই এমসিকিউ ভিডিওটাতে ঢুকো। তাহলে কি বললাম, তুল্যাঙ্ক ভারের ফর্মুলা হচ্ছে E=A/V। ইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, ই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। এ হচ্ছে পরমাণুর ক্ষেত্রে অ্যাটমিক যে মাস, যে ভরটা, আর ভি হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা। তাহলে এটা সাহায্যে আমরা সহজেই বার করতে পারবো সোডিয়াম কত দেওয়া আছে 23, আর আমরা জানি সোডিয়ামের যোজ্যতা 1, তাহলে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার হবে 23, অপশান বি। তারপরে বলে যে সালফেট মূলকের তুল্যাঙ্ক ভার কত? দেখো, সালফেট মূলক মানে SO4 2-, তাহলে এর তুল্যাঙ্ক ভার আমরা এখানে এটা আর ইউজ করব না, কারণ সালফেটটা কোনো অ্যাটম নয়। তাহলে এর তুল্যাঙ্ক ভার যখন বার করব, ওপরে ভরটা লিখবো সালফেট আয়নের। তাহলে সালফার 32, এই যে 32 প্লাস 4x16 ডিভাইডেড বাই যোজ্যতা, সালফেটের যোজ্যতা 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হলো 32 প্লাস 4×16 64/2। 64-র সাথে যদি আমরা 32 যোগ করি, তাহলে আমাদের দাঁড়ালো 96/2 মানে 48। তাহলে আমাদের এখানেও রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, 48। নেক্সট এমসিকিউ বলছে, দেখো, একটি ত্রিযোজী ধাতুর তুল্যাঙ্ক ভার 32.70। তাহলে ফর্মুলাটা আবার লিখে ফেলি, E=A/V। ঠিক আছে, বলেছে ধাতুর ক্লোরাইডের আণবিক গুরুত্ব কত? ধাতুর ক্লোরাইডের আণবিক গুরুত্ব বা আণবিক ভরটা কত? আচ্ছা, আমাদের তুল্যাঙ্ক ভার দেওয়া আছে, ত্রিযোজী ধাতু বলেছে, তাহলে যোজ্যতা কত? 3। তাহলে আমরা আগে এটা বার করি ধাতুটার A= হচ্ছে E/V। E/V করলে কত হবে? 32.70 ইন্টু 3 ইকুয়াল টু হলো 98.10। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো ধাতুটার যে পারমাণবিক ভর সেইটা বেরোলো। আচ্ছা, ধাতুটার চিহ্নটা যদি আমরা এম ধরে নিই, ধাতুর চিহ্ন এম ধরে নিলাম, এখানে বলেছে ধাতব ক্লোরাইড, এর সংকেতটা বার করব। তাহলে ধাতুর যোজ্যতা কত? ধাতুর যোজ্যতা 3, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে সংকেতটা দাঁড়ালো MCl3। এবার MCl3 এটা হচ্ছে ধাতব ক্লোরাইড, এর আণবিক ভরটা এবার বার করব। তাহলে আণবিক ভর কীভাবে বার করব? এখানে এম এর ভর কত? 98.1 প্লাস 3 ইন্টু 35.5। ক্লোরিনের ভর কত? 35.5। কটা ক্লোরিন আছে? 3টে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 98.10 প্লাস 35.5 ইন্টু 3 করলে আসবে 106.5। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আসবে 204.6, অর্থাৎ অপশান এটা এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ধাতব অক্সাইডে 40% অক্সিজেন আছে। তাহলে ও আছে 40%, মানে 40 ভাগ অক্সিজেন আছে। তাহলে মেটাল কতটা আছে? 60 ভাগ মেটাল আছে। তাহলে ঐকিক নিয়ম করি, 40 ভাগ অক্সিজেন যুক্ত আছে 60 ভাগ মেটালের সাথে, ধাতুর সাথে। তাহলে 8 ভাগ কতর সাথে যুক্ত থাকবে? তোমরা তুল্যাঙ্ক ভারের ভিডিওটা আশা করবো দেখে নিয়েছো, দেখে নিলে তোমাদের তো আর আটকানোর কোনো কথাই নেই। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 5×8 = 40, 5×12 = 60।
তাহলে কত আসবে 12 ভাগ। তাহলে 8 ভাগ অক্সিজেন কার সাথে যুক্ত আছে, 12 ভাগ মেটাল বা ধাতুটা, তাই ওটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। আচ্ছা, তারপরে বলেছে একটি ধাতু এম এর তুল্যাঙ্ক ভার এক্স, অক্সাইডের সংকেত MN ও N, ধাতুটার পারমাণবিক ভর বার করতে দিয়েছে। আমরা ধরে নিচ্ছি ধাতুটার পারমাণবিক ভর এ, ধাতুর পারমাণবিক ভর মানে এম এর পারমাণবিক ভর এ। তাহলে এইটা থেকে দেখো আমরা লিখতে পারি 16N ভাগ অক্সিজেন যুক্ত থাকে, এখানে এমটা পরমাণু আছে ছোট হাতের, আর এক একটার ভর ধরে নিয়েছি আমরা এ, তাহলে M ইন্টু এ ভাগ ধাতুর সঙ্গে, তাহলে 8 ভাগ যুক্ত থাকে M ইন্টু এ ইন্টু 8 ডিভাইডেড বাই 16N, কাটাকুটি করলে হবে MA/2N, MA/2N। আচ্ছা, এইটাই হয়ে গেল আমাদের তুল্যাঙ্ক ভার, এটাই আমাদের তুল্যাঙ্ক ভার। ই না লিখে আমরা এক কাজ করি, এক্স লিখে দিই, কারণ তুল্যাঙ্ক ভার বলে দিয়েছে এক্স, আর বার করতে বলেছে কি ধাতুর পারমাণবিক ভর, মানে এর মানটা বার করতে বলেছে। তাহলে MA/2N ইকুয়াল টু এক্স, তাহলে A ইকুয়াল টু 2NX ডিভাইডেড বাই M, 2NX ডিভাইডেড বাই M। তাহলে কোনটায় আছে 2, অপশান এতেই রয়েছে মনে হচ্ছে, দেখো 2, হ্যাঁ, XN বা NX ডিভাইডেড বাই M। আচ্ছা, নেক্সট MCQ আছে 6টা, 15 গ্রাম A মৌল আর 30 গ্রাম আছে B মৌল, কম্পেয়ার করার মতো একটা MCQ রয়েছে। যদি B এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার 60 হয় তাহলে A এর কত। যদি এরকম তোমাদের কম্পেয়ার করার দেয় তাহলে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, তোমরা এইটাতে করবে A এর ভর ডিভাইডেড বাই B এর ভর ইকুয়াল টু A এর তুল্যাঙ্ক ভার বাই B এর তুল্যাঙ্ক ভার, হয়ে গেল। তাহলে এই ফর্মুলায় যদি আমরা এবার বসাই, A এর ভর কত বলেছে, A এর ভর 15, তাহলে 15 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু A এর তুল্যাঙ্ক ভারটাকে ই ধরে নিলাম ডিভাইডেড বাই 60, এই যে B এর তুল্যাঙ্ক ভার 60। তাহলে এখান থেকে আমরা A এর তুল্যাঙ্ক ভার যেটা ই ধরেছি, দেখো সেটা পেয়ে যাব 60 ইন্টু 15 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু 30। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। আচ্ছা, তারপরে বলেছে ফসফেট মূলকের তুল্যাঙ্ক ভার কত। ফসফেট মূলক মানে PO4 3-, তাহলে PO4 এর ভর কত হচ্ছে, PO4 এর ভর হচ্ছে, দেখো P দেওয়া আছে 31 প্লাস 4 ইন্টু 16, একে কত দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করবে, তাহলে এটা হচ্ছে 95/3, 31.66, অপশান বিটা রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে নেক্সট কোশ্চেন, WBJEতেও এসছে, আম্লিক মাধ্যমে K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভার যদি M হয়, তুল্যাঙ্ক ভার যদি তার আণবিক ভরের M এর মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে তুল্যাঙ্ক ভারটা তোমায় বার করতে হবে আম্লিক মাধ্যমে। তোমরা মনে রাখবে আম্লিক মাধ্যমে K2Cr2O7 চেঞ্জ হয়ে যাবে Cr2SO4 হোল থ্রাইস। বিক্রিয়াগুলো পরে পড়বে, জারণ বিজারণেও পড়বে। আমি তোমায় শুধু এইটুকু বললাম যে আম্লিক যদি মাধ্যমে, ধরো H2SO4 সাথে আরও কেউ আছে, যদি বিক্রিয়া হয় তাহলে বাকিদের কি হচ্ছে দেখার দরকার নেই, K2Cr2O7টা এটাতে চেঞ্জ হবে। তাহলে K2Cr2O7-এ সিআরের জারণ সংখ্যা +6, যেটা সেমিস্টার 2তে আছে, 1 একটু পড়ে রাখা উচিত তোমাদের, আর এখানে সিআরের জারণ সংখ্যা হচ্ছে +3। তাহলে এবার এর তুল্যাঙ্ক ভার হবে এর মলিকুলার আণবিক যে ভরটা আছে M, এখানে বলেই দিয়েছে M, ডিভাইডেড বাই মোট জারণ সংখ্যার পরিবর্তন বা মোট ইলেকট্রনের ট্রান্সফার। তো মোট জারণ সংখ্যার পরিবর্তন কি, জারণ সংখ্যার পরিবর্তন এখানে দেখতে পাচ্ছ 6 থেকে 3 হয়েছে মানে 3, কিন্তু পরমাণু কটা আছে, 2টো, তাই 2টো পরমাণু আছে মানে মোট জারণ সংখ্যার পরিবর্তন M/6, রাইট অ্যান্সার M/6। তারপরে বলা হয়েছে আম্লিক মাধ্যমে KMnO4-এর তুল্যাঙ্ক ভার, সেম একই টাইপের বলে পরপর রেখেছি। তাহলে এখানেও তোমার তুল্যাঙ্ক ভারটা হবে
তার আগে জানতে হবে যে KMnO4 চেঞ্জটা কী হয়। আম্লিক মাধ্যমে KMnO4 চেঞ্জটা হয় MnSO4। জারণ সংখ্যার ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা যেখানেই পড়ো বা যেখানেই তুমি কোচিং নাও সেখানে কিন্তু জারণ সংখ্যাটা পড়িয়ে রাখা উচিত। নিশ্চয়ই তোমাদের স্যার তোমাদের পড়িয়ে দিয়েছেন আশা করব। তাহলে এখানে KMnO4 জারণ সংখ্যা হচ্ছে Mn এর জারণ সংখ্যা +7, এখানে হচ্ছে +2, চেঞ্জ কত হচ্ছে 5। তাহলে আণবিক ভর এখানে দেওয়া আছে, আগেরটা যেমন M ছিল এখানে দেওয়া আছে। তাহলে K এর কত বলেছে 39, Mn এর 55, আর 4 × 16 = 64, একবারে বসিয়ে দিলাম 4টে অক্সিজেন, ডিভাইডেড বাই কত আসবে 5। তার মানে এটা আসছে 158 ডিভাইডেড বাই 5 = 31.6, অপশান সি। তারপরে কোশ্চেন আছে কোন মৌলটির একাধিক তুল্যাঙ্কভার দেখা যায়। দেখো তুল্যাঙ্কভারের ফর্মুলা কি বললাম, A/V। যাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, অর্থাৎ যাদের যোজ্যতা একাধিক হবে তাদেরই তুল্যাঙ্কভার একাধিক হবে। তাহলে Fe হবে ফেরাস ফেরিক। নেক্সট MCQ দেখো 11টা MCQটায় আছে একটি ধাতব ক্লোরাইডে ধাতুটা দিয়ে দিয়েছে, ধাতুর পার্সেন্টেজ দিয়ে দিলে ধাতব ক্লোরাইড, তাহলে ক্লোরিনের পার্সেন্টেজও আমরা পেয়ে যাব। তো ধাতু আছে 20.2%, তাহলে ক্লোরিন আছে 100 - 20.2% = 79.8% পেয়ে গেলাম। এবার আমরা প্রথম ধাতুটার তুল্যাঙ্ক ভর বার করব, কারণ এই অঙ্কটায় পারমাণবিক ভর দেওয়া আছে, ধাতব ক্লোরাইডের সংকেত বার করতে বলেছে। ধাতব ক্লোরাইডের সংকেত বার করতে বললে আমাদের ধাতুর যোজ্যতা কিন্তু বার করতে হবে, ধাতুর যোজ্যতা বার করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো তুল্যাঙ্ক ভর কীভাবে বার করব, 79.8 ভাগ ক্লোরিনের সাথে যুক্ত ধাতু সমান 20.2 ভাগ, তাহলে 35.5 ক্লোরিন আছে মানে 35.5 আমায় বার করতে হবে। 35.5-এ 20.2 ইন্টু 35.5 ডিভাইডেড বাই 79.8, এটা ক্যালকুলেশন করলে নিয়ার অ্যাবাউট 9 আসবে, 8 পয়েন্ট সামথিং, একদম নিয়ার অ্যাবাউট 9 আসবে। তাহলে এটা কি বেরোলো আমাদের, 35.5 ভাগ ক্লোরিনের সঙ্গে যদি যুক্ত থাকে সেটা তুল্যাঙ্ক ভার বেরিয়ে গেল। তাহলে আমরা জানি E = A/V or V = A/E। এর মান কত, অ্যাটমিক মাস 27, আর তুল্যাঙ্ক ভার কত বেরোলো 9, তাহলে যোজ্যতা কত বেরোলো 3। তাহলে এম এর যোজ্যতা বেরোলো 3। তাহলে ধাতব ক্লোরাইডের সংকেত হবে, দেখো এম এর যোজ্যতা 3 আর আমরা জানি Cl এর যোজ্যতা 1, তাহলে Cl এর যোজ্যতাটা এর তলায় আসবে আর এম এর যোজ্যতাটা এর তলায় যাবে, এই 1টা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে উত্তর আসবে MCl3, অ্যান্সার হবে MCl3, রাইট অ্যান্সার অপশান সি MCl3। নেক্সট অঙ্ক আছে একটি কঠিন মৌলের আপেক্ষিক তুল্যাঙ্ক ভার 17.80 এবং এর আপেক্ষিক তাপ দেওয়া আছে এইটা, মৌলটির যোজ্যতা কত হবে। ডুলং পেটিট নামক একটি সূত্র আছে বা একটা ফর্মুলা আছে, ডুলং পেটিটের একটা ফর্মুলা আছে, এটা হয়তো সিলেবাস বহির্ভূত হতে পারে সেমিস্টারের জন্য, কিন্তু অন্যান্য জায়গায় তুমি ফেস করতেও পারো। এই ফর্মুলা অনুযায়ী পারমাণবিক ভর = 6.4 ডিভাইডেড বাই আপেক্ষিক তাপ, শর্টে লিখলাম, তাহলে 6.4 ডিভাইডেড বাই 0.1239, এটা ক্যালকুলেশন করলে আসবে 51.66, এটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমরা কী বার করব, যোজ্যতা বার করব, আগের অঙ্কটাতেই করলাম। E = A/V or V = A/E, তাহলে পারমাণবিক ভর কত 51.66 ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভর 17.80, বুঝতেই পারছো মোটামুটি অ্যান্সার আসতে চলেছে আমাদের 3। এই যে মুখে মুখেই করে নেবে, এগুলোর ভাগ করার প্রয়োজন নেই। তাহলে যোজ্যতা হবে অপশান বি 3। নেক্সট কোশ্চেন, একটি মৌল X ও Y
দুটি যৌগ গঠন করে এক্স ও ওয়াই যৌগে মৌলটির যোজ্যতা যথাক্রমে দেয়া আছে 2 আর 3। যৌগ দুটিতে মৌলের তুল্যাঙ্ক ভরের অনুপাত। আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি যে মৌলটির পারমাণবিক ভর এ, এটা ধরে নিলাম, মৌলটার পারমাণবিক ভর ধরে নিলাম এ। তাহলে এক্স যৌগে মৌলটার তুল্যাঙ্ক ভর হবে ই ইকুয়াল টু এ বাই ভি। তাহলে এখানে হবে এ বাই এক্স যৌগে বলেছে যোজ্যতা কত 2। ওয়াই যৌগে মৌলটার তুল্যাঙ্ক ভর হবে এ বাই ভি, মানে এ বাই 3, এই যে ওয়াই যৌগে। আচ্ছা, তুল্যাঙ্ক ভর বেরিয়ে গেল, একটাকে E1 করলাম, একটাকে E2 করলাম। অতএব আমরা যদি এবার করি E1 বাই E2 ইকুয়াল টু এ বাই 2 ডিভাইডেড বাই এ বাই 3। তাহলে 3টা ওপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে। রাইট অ্যান্সার অপশান বি, 3:2। তারপরে বলেছে একটি জৈব যৌগের স্থূল সংকেত তোমায় বলে দিয়েছে CH2O, আণবিক ওজন বলে দিয়েছে 180। যৌগটির সংকেত কি হবে? তাহলে স্থূল সংকেত যদি এটা হয়, তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি আণবিক সংকেত হবে CH2ON, এনটা বার করব। আচ্ছা, এবার এখানে আণবিক ভর তাহলে কত হবে দেখি। আণবিক ভর হবে সি এর জন্য আসছে 12, হাইড্রোজেন দুটো আছে, তাহলে 2 × 1 প্লাস অক্সিজেন একটা আছে 16। সামনে কত আছে এ, নিচে কত আছে এন, তাহলে সামনে আমি এন দিয়ে গুণ করে দিচ্ছি। প্রত্যেকটা পরমাণু মানে সি আছে এন খানা, এইচ আছে 2n হয়ে যাবে, 2 আছে, তাহলে এখানে আসছে 30n, যোগ করে গুণ করলে আসছে 30n। অতএব প্রশ্নানুসারে 30n সমান 180, n সমান 3 6 18 6। অতএব যৌগটার আণবিক সংকেত হবে CH2O6, অর্থাৎ C6H12O6, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে Fe2O3 যৌগে আয়রনের তুল্যাঙ্ক ভর কত? তাহলে Fe2O3 যৌগে দেখো আয়রনের ভ্যালেন্সি 3, এফির ভ্যালেন্সি এই যে 3। আচ্ছা, তুল্যাঙ্ক ভর তাহলে কত হবে? তুল্যাঙ্ক ভর E ইকুয়াল টু এ বাই ভি, ভিটা 3। এখানে অ্যাটমিক ভরটা দিয়ে দেওয়া উচিত ছিল, অ্যাটমিক ভরটা নিয়ার অ্যাবাউট 56 ধরো, নিয়ার অ্যাবাউট 55 পয়েন্ট সামথিং বা 56 ধরে নিলাম আমরা। 56কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে অপশান এ 18.6। নেক্সট কোশ্চেন বলেছে একটি মৌলের তুল্যাঙ্ক ভর 4, তাহলে তুল্যাঙ্ক ভর 4, এটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, আমরা জানি M ইকুয়াল টু 2 × D, তাহলে 2 × বাষ্প ঘনত্ব 59.25, তাহলে 59 × 2 করলে হবে 118.50। মৌলটির বলেছে যোজ্যতা হবে, যোজ্যতা বার করতে দিয়েছে। তাহলে এটির ক্লোরাইডের তোমায় বাষ্প ঘনত্ব দিয়েছে, তাহলে মৌলটির যদি যোজ্যতা ভি হয় তাহলে ক্লোরাইডের সংকেত হবে কত? MClV, ক্লোরাইডের সংকেত হলো MClV। আচ্ছা, তুল্যাঙ্ক ভর ই দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি E ইকুয়াল টু এ বাই ভি। তাহলে আমরা লিখতে পারি দেখো এ ইকুয়াল টু ই এর মান বসালাম 4, এটা লিখতে পারি দেখো 4V। তাহলে এম এর পারমাণবিক ভর হলো 4V। তাহলে এবার এর আণবিক ভর বার করছি, আণবিক ভর হবে এম এর ভর কত হলো 4V প্লাস ভি ইন্টু 35.5 ইকুয়াল টু কত হবে? ভিটা যদি কমন নিই তাহলে 39.5 ভি, এটা হলো আণবিক ভর। প্রশ্নানুসারে এটাও আণবিক ভর, এটাও আণবিক ভর, তাহলে আমরা দুটোকে ইকুয়াল টু করে দিলাম। তাহলে এটা ভি ইকুয়াল টু দেখো বেরোচ্ছে 3, ভাগ করো 3 বেরোবে, তাহলে মৌলটির যোজ্যতা হবে 3। খুব সুন্দর একটি MCQ কিন্তু করতে পারো।
আচ্ছা, তারপর এমসিকিউ বলেছে একটি গ্যাসীয় পদার্থের সংকেত CO হোল এক্স, এটির বাষ্প ঘনত্ব দিয়েছে 70, এক্সের মান কত? তাহলে বাষ্প ঘনত্ব 70 হলে m × 2d, তাহলে আণবিক ভর কত বেরোলো? 140। আচ্ছা, এবার এর আণবিক ভর দেখি। এর আণবিক ভর বেরোবে এক্স ইন্টু, এক্সটা সামনে চলে এলো, সি এর 12 আর ও এর 16, মানে 28 এক্স। তাহলে প্রশ্নানুসারে 28 এক্স ইকুয়াল টু 140, এক্স ইকুয়াল টু 140 ডিভাইডেড বাই 28, 14 দিয়ে কাটলে 10, 2, 5। তাহলে রাইট অ্যান্সার এখানে অপশান সি 5। নেক্সট কোশ্চেন বলেছে একটি ধাতব ক্লোরাইডের 74.5 গ্রামে 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত থাকলে ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? আচ্ছা, ধাতব ক্লোরাইড মানে 74.5 গ্রাম, তাহলে ক্লোরিন আছে 35 গ্রাম, তাহলে ধাতু আছে 74.5 ডিভাইডেড বাই 35.5, 39 আসছে। তাহলে এবার তুমি ঐকিক নিয়ম করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। 35.5 গ্রাম বা 5 ভাগ ক্লোরিনে যুক্ত ধাতুর পরিমাণ, এই তো এটা তো 35.5ই দিয়ে দিয়েছে, ঐকিক নিয়ম করারই প্রয়োজন নেই, 35.5ই তোমায় দিয়ে দিয়েছে। তাহলে এখানে যুক্ত ধাতুর পরিমাণ কত হলো? 39। তাহলে এটাই তুল্যাঙ্ক ভার হয়ে গেল, অপশান বি। নেক্সট কোশ্চেন দিয়েছে কোনো ধাতুর আপেক্ষিক তাপ 0.32, তাহলে একটু আগে কী শেখালাম? পারমাণবিক ভর ইকুয়াল টু 6.4 ইন্টু আপেক্ষিক তাপ, এটা ফর্মুলা ডুলং পেটিটের, 6.4 ইন্টু ডিভাইডেড বাই 32। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তো দশমিক তুললাম, 32 দুগুণে 64, তাহলে কত বেরোলো? 20। তাহলে আনুমানিক পারমাণবিক গুরুত্ব 20। আচ্ছা, নেক্সট কোশ্চেন এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন আমাদের 20, একটি যৌগের বিশ্লেষণে সি এর পার্সেন্টেজ, এইচ এর পার্সেন্টেজ, ও এর পার্সেন্টেজ দেওয়া আছে, স্থূল সংকেত বার করতে হবে। আচ্ছা, সি এর পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেইটাকে আমরা 12 দিয়ে ভাগ করব, এইচটাকে ভাগ করব 1 দিয়ে, যার যেটা পারমাণবিক ভর, ওটাকে ভাগ করব আমরা 16 দিয়ে, এটা 6.67, কার্বনটা বেরোবে 3.33, অক্সিজেনও বেরোবে 3.33। এবার কি করব? এবার এদের অনুপাত করব, C/H/O, 3.33 = 6.67 = 3.33। এবার কি করব? ছোটোটাকে দিয়ে সব কটাকে ভাগ করে দেবো, অর্থাৎ 3.33 দিয়ে সবাইকে ভাগ করে দেবো, তাহলে বেরোলো 1:2:1, এটা নিয়ারলি 2 হচ্ছে। দেখো তাহলে কী হলো? কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, তাহলে অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এটাই হচ্ছে স্থূল সংকেত CH2O। এই ছিল আমাদের মূল কনসেপ্টের প্রথম 20টা কোশ্চেন। চোখ রাখতে থাকো, ঘুরে ফিরে ঠিক তোমরা পেয়ে যাবে। এবং যদি সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের MCQ দেখতে চাও, তাহলে আমাদের প্লেলিস্টে গেলেই চ্যাপ্টার ভাগ করে করে MCQ করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে কয়েকটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা খুঁজে বাকিগুলো দেখে নেবে। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।